প্রণামটি চলছে তো? এক কর্মী সাধুকে পেছন থেকে ডেকে জিজ্ঞেস করে উঠলেন পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ। ওই কর্মী সাধুটি সকালবেলায় মহারাজের তলপেটের ক্ষতে ড্রেসিং সেবা করে নিজের কাজে চলে যাচ্ছিলেন। সেই সময় তাকে ডেকে বলে উঠলেন মহারাজ, প্রণামটি চলছে তো? বেশ, ওটি নিষ্ঠার সঙ্গে করে যাও। আমি আনন্দ পাই বলে তোমাকে বললুম। আরেকটি করবে, রোজ অন্তত 1000 জপ করে দেখো, নিশ্চয়ই আনন্দ পাবে। পূজনীয় মহারাজের সঙ্গে সঙ্গ করলে যখন তার নিজের সাধন জীবনের কথা শোনা যায়, তখন তা হয়ে দাঁড়ায় এক দুর্লভ অভিজ্ঞতা। এমনই দুর্লভ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বিশুদ্ধানন্দ মহারাজ। তিনি সারদা মায়ের থেকেই মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন। মা বিশুদ্ধানন্দ মহারাজকে 3টি মন্ত্র দিয়েছিলেন: ঠাকুরের মন্ত্র, মা কালীর মন্ত্র আর শিব ঠাকুরের মন্ত্র দিয়ে এই 3টি মন্ত্রই 108 বার করে জপ করতে বলেছিলেন। বিশুদ্ধানন্দ মহারাজ এই কথাটি ব্রহ্মানন্দ মহারাজকে জানালে পূজনীয় মহারাজ বলেছিলেন, তুমি একটু বেশি করেই করো না, অন্তত 1000 বার। আমি নিজে ফল পেয়েছি কিনা তাই তোমাকে বলছি, তুমিও করে দেখো, আনন্দ পাবে। এই জপ ধ্যান প্রসঙ্গে ব্রহ্মানন্দ মহারাজের বেশ কিছু অমূল্য উপদেশ আছে। যেমন একবার বলরাম মন্দিরে ব্রহ্মানন্দ মহারাজের সাথে দেখা হয়েছিল বিশুদ্ধানন্দ মহারাজের। সেখানেই কথা প্রসঙ্গে ব্রহ্মানন্দ মহারাজ জানিয়েছিলেন, তোমরা ধ্যান জপ করো, করে হয়তো সামান্য একটু উন্নতি করলে তারপর আবার সব শুকনো হয়ে যায়, মনে হয় যেন তোমরা দরজা এঁটে বন্ধ করে দিয়েছ। এ সময় প্রয়োজন অসীম ধৈর্যের সঙ্গে তোমাদের সাধন ভজন চালিয়ে যাওয়া। এরূপ চালিয়ে গেলে তারপর এক সময় দেখতে পাবে যে বন্ধ দুয়ার খুলে গিয়েছে। তখন সে কি আনন্দ! ধর্মজীবনে এরকম অনেক বাধা অতিক্রম করে অগ্রসর হতে হয়। একবার একজন ভক্তকে বলেছিলেন, তুমি যখন ধ্যান ভজন করবে, মনে করবে ভগবান তোমার সম্মুখে পুরাণ বর্ণিত কল্পতরুর মতো দাঁড়িয়ে আছেন, আর তুমি সাগরের মাঝখানে রয়েছ। চারিদিকে পর্বত প্রমাণ বিশাল ঢেউয়ের রাশি, আর ঈশ্বর তোমার সামনেই আছেন তোমাকেই রক্ষা করবার জন্যে। আবার যখন বিশুদ্ধানন্দ মহারাজ আর ব্রহ্মানন্দ মহারাজ দুজনেই মাদ্রাজ মঠে আছেন, সেই সময় একদিন একসাথে বেড়াতে বেরিয়েছেন। সেই সময়ই কথা প্রসঙ্গে ব্রহ্মানন্দ মহারাজ বলে উঠেছিলেন, এক কাজ করবে, সব সময় ঈশ্বরের স্মরণ মনন করবে। আমিও তাই করি। ভাবুন তো, ঠাকুর রামকৃষ্ণদেবের এই মানসপুত্রের কাছে ধ্যান জপ ও সাধন সম্পর্কে জানতে পারা কতটা স্বীকৃতির ব্যাপার। তিনি যে শুধু ধ্যান জপ সম্বন্ধেই বলতেন তা নয়, পাশাপাশি সদ্গ্রন্থ পড়াকেও সমান গুরুত্ব দিতেন। স্বামী বিবেকানন্দের লিখিত গ্রন্থ পড়াকে তিনি সবিশেষ গুরুত্ব দিতেন। একবার এক বৃদ্ধ সন্ন্যাসীকে তিনি জিজ্ঞেস করেছিলেন, তুমি রোজ কিছু পড়াশুনো করো তো? ওই সাধুটির সসংকোচে জবাব দিয়েছিলেন, আজ্ঞে, এখন স্বামীজির রচনাবলী পড়ছি। বাহ, বেশ। মাদ্রাজে পুরনো মঠবাড়ির হলে বসে রাত্রিবেলায় বিশুদ্ধানন্দ মহারাজও স্বামীজির কমপ্লিট ওয়ার্কস পড়তেন। একদিন ব্রহ্মানন্দ মহারাজ তাই দেখে ধীরে ধীরে পেছনে এসে পিঠ চাপড়ে খুব উৎসাহ দিয়ে বলেছিলেন, স্বামীজির কমপ্লিট ওয়ার্কস যত্ন করে পড়লে আর একরাশ শাস্ত্রপাঠের প্রয়োজন হয় না। শাস্ত্রের নির্যাস স্বামীজি প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন, তার রচনাবলিতে সব রয়েছে। এ তো গেল ধ্যান জপ সাধন গ্রন্থপাঠ এইসব সম্বন্ধে। কিন্তু আমরা কখনো জানতে পারিনি ঠাকুরের এই মানসপুত্র ঠাকুরকে নিজে হাতে কখনো পুজো করেছিলেন কিনা। ব্রহ্মানন্দ মহারাজ নিজে আনুষ্ঠানিক পুজোয় অভ্যস্ত ছিলেন না, তাই দেখাও যায়নি ঠাকুর রামকৃষ্ণদেবকে তিনি পুজো করছেন। কিন্তু একবার ঘটেছিল একটি ঘটনা, এটিরও সাক্ষী ওই বিশুদ্ধানন্দ মহারাজ। এই ঘটনাটিও মাদ্রাজ মঠে ঘটেছিল। সেই সময় পূজনীয় শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ ওই মঠে আছেন। বিশুদ্ধানন্দ মহারাজ জানাচ্ছেন, শশী মহারাজের খুব ইচ্ছে ছিল মাদ্রাজ মঠে ব্রহ্মানন্দ মহারাজ যেন একবার নিজের হাতে ঠাকুর রামকৃষ্ণদেবকে পুজো করেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না।
এদিকে শশী মহারাজও ছাড়বেন না, বারবার অনুনয় করছেন, বলছেন, এতদিন আমি এখানে যেমন তেমন করে প্রাণারামের পুজো করেছি, এখন তুমি যদি একবার নিজ হাতে তার পুজো করো, আমার মনোবাঞ্ছা পূরণ হয়। একদিন স্নান সেরে ব্রহ্মানন্দ মহারাজ তার নিজের ঘরে ফিরে আসছেন। এদিকে শশী মহারাজ করলেন কি, দু হাত তুলে তার পথ রোধ করে দাঁড়ালেন, আবার নিজের মনোবাঞ্ছা প্রকাশ করলেন। সেদিন কি হয়েছিল কে জানে, ব্রহ্মানন্দ মহারাজ কি ভেবে যেন আর কোনো ওজর আপত্তি করলেন না। দুই গুরুভাই ঠাকুর ঘরে প্রবেশ করলেন, আর শশী মহারাজ ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। ব্রহ্মানন্দ মহারাজের ঠাকুর পুজো দেখার খুব আগ্রহ ছিল, দুঃখের বিষয় কিছুই দেখা গেল না। মহারাজের ঠাকুর পুজো সচক্ষে দেখা না গেলেও এটি যে একটি দুর্লভ ঘটনা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ব্রহ্মানন্দ মহারাজকে কেন্দ্র করে কত যে স্মৃতি জমে আছে বিশুদ্ধানন্দ মহারাজের কাছে, তার ইয়ত্তা নেই। যেমন তিনি একবার একটি সুন্দর কমণ্ডলু উপহার পেয়েছিলেন ব্রহ্মানন্দ মহারাজের কাছ থেকে। ঘটনাটি ছিল, বিশুদ্ধানন্দ মহারাজ ব্যাঙ্গালোরে যাচ্ছেন। এদিকে নীরদ মহারাজের মা এক হাঁড়ি সন্দেশ আর কিছু ভাজা ইলিশ মাছ বিশুদ্ধানন্দ মহারাজের হাতে দিয়ে বলেছিলেন, মহারাজকে দেবে, তাকে আগে সন্দেশ খাইয়ে তারপর কথা বলবে। ওই যাওয়ার পথে পুরীতে নেমে বিশুদ্ধানন্দ মহারাজ দর্শন করলেন ব্রহ্মানন্দ মহারাজকে। তাকে সন্দেশ আর মাছ দিয়ে নীরদ মহারাজের মায়ের কথা বললেন। ব্রহ্মানন্দ মহারাজ ভারী খুশি হয়ে বললেন, তাহলে তোমাকে তো একটা পুরস্কার দিতে হবে। তখন সারা ঘরময় খুঁজে একটা কমণ্ডলু পেয়ে বললেন, তুমি এইটে নাও। তখন বিশুদ্ধানন্দ মহারাজ বলেছিলেন, এ নিয়ে আমি কি করব মহারাজ, আপনার কাছে আসল জিনিস চাই, আপনি আমাকে প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য দিন। আহা, কত সুন্দর চাওয়া। আবার শশী মহারাজ যখন শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, সেই সময় তার সাথে পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের ছোট্ট একটি কথোপকথন থেকে বোঝা যায় তারা সব কত উচ্চ আদর্শের মানুষ ছিলেন। শশী মহারাজ মাদ্রাজে দীর্ঘদিন ঠাকুরের সেবা করেছেন। মাদ্রাজে সকলেই তাকে খুব শ্রদ্ধা ভক্তি করত। লেকচার দিয়ে তিনি যখন মঠে ফিরতেন, গায়ে আলখাল্লা, মাথায় পাগড়ি, গলায় ফুলের মালা, ভক্তেরা সব জয়ধ্বনি করছে। মঠে ঢুকেই স্বামী বিবেকানন্দের পেন্টিংয়ের নিচে মাথা রেখে বলতেন, দেখো ভাই, আমার মনে যেন এতটুকু অভিমান না আসে, সে কি তার কাতর প্রার্থনা। এই রাজা মহারাজকে মাদ্রাজ মঠে শশী মহারাজই প্রথম এনেছিলেন। কিছুদিন পর আনলেন মাকে। মার জন্যে মঠের কাছেই একখানা বাসা ভাড়া করেছিলেন। সর্বক্ষণ সেখানে বসে থাকতেন শশী মহারাজ, দাড়ির মতন বসে থাকতেন। রোজ হাত জোর করে জিজ্ঞাসা করতেন, মা, আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? তখন তার রোগের সূত্রপাত হয়ে গেছে, মধ্যে মধ্যে সর্দি কাশি জ্বর হচ্ছে, তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। সর্বক্ষণ এক চিন্তা, মার যেন এতটুকু কষ্ট না হয়। সারদা মাকে রামেশ্বর ধাম দর্শন করিয়ে আনলেন। মাদ্রাজ থেকে মা পুরীতে থেমে তারপর কলকাতায় ফিরলেন। ঠিক এর অল্প কয়েকদিন পরের কথা। শশী মহারাজ তখন খুবই অসুস্থ। সেই অসুখ নিয়েই ব্যাঙ্গালোরে এলেন হাওয়া বদলের জন্যে। তখন তার বাড়াবাড়ি হয়েছে। বিশুদ্ধানন্দ মহারাজ তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার থুতু পরীক্ষা করে বিশুদ্ধানন্দ মহারাজকে বললেন, রোগের বীজাণু রয়েছে। বললেন, এ কি করেছেন, 6টা মাস আগে এলেও হতো, এখন তো সাধ্যের বাইরে চলে গেছে। শশী মহারাজ তখন বলেছিলেন বিশুদ্ধানন্দ মহারাজকে, এখন শরীর থাকলো আর গেল। চিকিৎসার জন্যে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। সেই সময় ব্রহ্মানন্দ মহারাজ পুরীতে রয়েছেন। তিনি খুর্দা রোড স্টেশনে এসে গাড়িতে দেখা করেছিলেন শশী মহারাজের সঙ্গে। তিনি বলেছিলেন, শশী ভাই, তুমি এমন করে শরীরপাত করলে, আমাদের একবার জানালে না? শশী মহারাজ বলেছিলেন, রাজা, মার যেন কোনো কষ্ট না হয়, সেদিকেই আমার লক্ষ্য ছিল। ভাবুন তো, কেমন সব অনুসরণযোগ্য চরিত্র ছিলেন ঠাকুরের এই সব সন্তানেরা। তবে সম্ভবত ঠাকুর রামকৃষ্ণদেবকে কেন্দ্র করেই ব্রহ্মানন্দ মহারাজের বলা একটি কথাই
সবচাইতে দুর্লভ অভিজ্ঞতা হয়ে উঠেছিল বিশুদ্ধানন্দ মহারাজের কাছে। ঘটনাটি 1909 খ্রিস্টাব্দে মাদ্রাজে ঠাকুর রামকৃষ্ণদেবের উৎসবের সময় ব্রহ্মানন্দ মহারাজ বলেছিলেন। আমরা সবাই জানি, নিজের ছবিকে দেখিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবের সেই চিরস্মরণীয় উক্তি, একদিন ঘরে ঘরে এ ছবির পুজো হবে, এই কথাটি তিনি সারদা মাকে বলেছিলেন। কিন্তু জানা যাচ্ছে এই কথাটি তিনি ব্রহ্মানন্দ মহারাজকেও জানিয়ে গেছেন। তিনিই বলছেন, তখন ক্যান্সার, ভাতের তরল মণ্ড পর্যন্ত ঠাকুরের গলা দিয়ে নামছে না, কত কষ্ট। তখন তার মানসপুত্র ব্রহ্মানন্দ মহারাজ ওই কাশীপুর বাগানেই আছেন। ঠাকুর একদিন তাকে কাছে ডাকলেন, ডেকে নিজের সমাধি অবস্থার ছবিখানি আর কিছু ফুল আনতে বললেন। ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুরকে তার সেই ছবিখানি আর ফুল এনে দিলেন। ঠাকুর ছবিখানি নিজের বুকের ওপর রেখে নিজেই পুজো করে বললেন, ওরে মা বললে এরপর এ ছবি ঘরে ঘরে পুজো হবে। প্রিয় বন্ধুরা, পূজ্যপাদ ব্রহ্মানন্দ মহারাজের কাছ থেকে এসব প্রসঙ্গগুলো শুনলে মনের মধ্যে একটা শরণাগতির ভাব আসে, একটা উদ্দীপন হয়। সেই উদ্দীপন আর শরণাগতি নিয়েই আজকের সৎ প্রসঙ্গ 94 পর্বের এখানেই সমাপ্তি ঘটালাম। আপনাদের কাছে আন্তরিক প্রার্থনা জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার, ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাব। ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।